হঠাৎ এই বাসায় কেন এসেছো? রাহাত সহসাই জবাব দিতে পারল না। একটু জিরিয়ে গলার স্বর যথাসম্ভব নিচু রেখে বলল, আমাকে ক্ষমা করুন বাবা, একবার যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। কপালে গাঢ় ভাঁজ পড়ল মোস্তফা সাহেবের। বিষয়টি খোলসা করে জানানোর উদ্দেশ্যে বললেন, তোমার কথা ঠিক বোধগম্য হলো না আমার। হাঁটু গেড়ে মোস্তফা সাহেবের দুহাত মুঠোয় নিয়ে নিল রাহাত। আকুল দাবি নিয়ে বলল, বাবা, আমি উর্মিকে নিতে চাই। মুহূর্তেই ঝটকা খেল মোস্তফা সাহেব। রাহাতের কথায় থমকালেন তিনি। বিমির হয়ে হাত জোড়া ছাড়িয়ে নিলেন। একজোড়া রক্তিম চোখ নিয়ে চেঁচিয়ে উঠলেন, উম্মিকে নিতে চাও মানে কি? তুমি কি বলবে? আর আমিও মেয়ে দিয়ে দেব ভেবেছ? আশিক ঘরেই ছিল। বাবার উচ্চ আওয়াজে সবার সাথে সেও বেরিয়ে এলো। উর্মি ঘর থেকে বাবার রাগান্বিত হওয়া যথার্থ কারণ বোঝার চেষ্টা করল। বারবারই ব্যর্থ হলো সে। তাই ডান পা ও ক্র্যাচে ভর দিয়ে দরজা পর্যন্ত এসে দাঁড়ালো। সেখান থেকে ড্রয়িং রুম স্পষ্ট দেখা না গেলেও আংশিক দেখা যায়। কোনোখানি উত্তরের সোফার সামনেই হাঁটু গেড়ে বসে থাকা রাহাতকে দেখে তড়াক করে উঠল উর্মি। ক্রমশ ব্যাকুল হয়ে উঠল মন। অস্থির ততষ্ট চাউনি এদিক ওদিক তাকালো, কিছুতেই মনকে স্থির করতে পারল না। রাহাতকে দেখে আশিক প্রশ্নসূচক দৃষ্টিতে বাবার দিকে তাকালো। ভ্রুকুচকে জানতে চাইল, কি হয়েছে বাবা? অতিরিক্ত ক্ষোভ জর্জরিত মোস্তফা সাহেবের শরীর থরথর করে কেঁপে উঠল। চোখ মুখ উল্টানোর ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সম্ভব হলে এখানেই রাহাতকে গেড়ে ফেলতেন। দৃষ্টি ফিরিয়ে আশিকের উদ্দেশ্যে বললেন, সে কি বলছে জানো? আমার মেয়েকে ফিরিয়ে নিতে চাই। মেয়ে মানেই কি খেলনা? অন্যদের কাছে খেলনা হলেও আমার কাছে আমার মেয়েরা সবচেয়ে মূল্যবান হীরা। চোখ দুটো জ্বলে উঠল আশিকের। চোয়াল শক্ত করে মুহূর্তেই হাত মুঠো শক্ত করে নিল। একসময় তার ভিতরের খারাপ সত্তার রাজত্ব থাকলেও নিজ প্রচেষ্টায় সেগুলো দূর করতে সক্ষম হয়েছে। এখন পরিবারের প্রতিটি মানুষকে নিয়ে মস্তিষ্ক তাকে ভাবতে বাধ্য করে। সুস্থ স্বাভাবিকভাবে মা বাবা স্ত্রী বোনদের নিয়ে জীবনযাপন করতে চায়। মুষ্টিবদ্ধ হাত ছুটিয়ে দৈবাক্ত রাহাতের শার্টের কলারে আঁকড়ে ধরল। রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, তুমি যখন যেভাবে চাইবে সবটা সেভাবেই হবে। মানলাম আমার বোনের সাথে সংসার করতে চাও না, আরেকটা বিয়ে করলে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু এবার আর মানতে পারলাম না। বিচ্ছেদ চেয়েছো তুমি, আবার সবটা মিটমাট করতেও চাইছো তুমি। মাঝখানে আমার বোনের কোনো গুরুত্ব নেই। সে কি বানের জলে ভেসে এসেছে? রাহাত কলার ছাড়ানোর চেষ্টা করলো না, বরং আরেকটু আকুতি নিয়ে বলল, আমি অন্যায় করেছি, নিজের ইচ্ছেতে কিছু করিনি। মায়ের চাপে পড়েই আমি বাধ্য হয়েছি। কিছুদিনের জন্য আমার বিবেক আর দৃষ্টিশক্তি লোপ পেলেও এখন বুঝতে পারছি কত বড় অন্যায় আমি করেছি। আপনারা দয়া করে আমার প্রতি সদয় হন। দ্বিতীয়বার এমন ভুল আমাকে দিয়ে হবে না। মোস্তফা সাহেব আশিকের মুঠো হাতে রাহাতের কলার ছাড়িয়ে নিলেন। শান্ত হয়ে বসলেন সোফায়। বিচক্ষণতার সাথে শান্ত মস্তিষ্কে কথা বললেন। প্রথমেই রাহাতকে বোঝালেন, তুমি কি করেছো, কেন করেছো তা আমাদের জানার প্রয়োজন নেই। প্রথমত তুমি তালাকনামায় স্বাক্ষর করেছো। দ্বিতীয়ত তোমার এখন স্ত্রী আছে। আমি একজন বাবা হয়ে না পারবো নিজের মেয়ের জীবন অনিশ্চয়তায় ফেলতে, আর না পারবো আরেকজন মেয়ের সংসার ভাঙনের মুখে ঠেলে দিতে। আমি ঠান্ডা মাথায় বলছি, তুমি বাড়ি ফিরে যাও, নিজের সংসারে মন দাও। বাবা, সাইন হলেও 90 দিন পর্যন্ত ডিভোর্স কার্যকর হয় না। এর ভেতরে স্বামী স্ত্রীর মধ্যে সব মিটমাট করার সুযোগ থাকে। মাত্র 30 দিন হলো। আমি যখন ডিভোর্স পেপারে সাইন করেছি তখন সুস্থ মস্তিষ্কে ছিলাম না। এখন সুস্থ মস্তিষ্কে আমি ডিভোর্স তুলে নিলাম। আমি গতকাল উকিলের সাথে কথা বলেছিলাম বাবা, সবটা নিশ্চিত হয়েও এসেছি আমি। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। মোস্তফা সাহেব বললেন, আইনি ব্যাপারে সমাধান করলেই তো হলো না। 90 দিন পর্যন্ত মিটমাট করার সুযোগ থাকে, সেটা আমাদের অজানা নয়। বড় কথা হলো আমার মেয়ে বা আমরা কেউই চাইছি না মিটমাট হোক। তুমি আইন দিয়ে সমাধান করলেও আমরা শরীয়তকে গুরুত্ব দিচ্ছি।
শরীয়তের দৃষ্টিতে তোমার কাছে কতটুকু সমাধান আছে? তাছাড়া তুমি বারবার বলছো তোমার দ্বারা দ্বিতীয়বার এই ভুল হবে না। কিভাবে এতটা গ্যারান্টি দিচ্ছ তুমি? তুমি যাকে বিয়ে করেছো তাকে কি করবে? তার সাথেও কি তুমি একই কাজ করবে না যা আমার মেয়ের সাথে করেছিলে? মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল। যতটা প্রস্তুতি আর সাহস নিয়ে এসেছিল তার সবটাই নিঃশেষ হয়ে যাচ্ছে। বারংবার হেরে যাচ্ছে রাহাত, ঘুরিয়ে ফিরে তার একই আকুতি। বাবা, একবার আমাদের ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। লিলিকেও মায়ের কারণে বিয়ে করতে বাধ্য হয়েছি। তার ছিল হাসলেন মোস্তফা সাহেব, বললেন, বিয়ে তো মা করেনি, তুমিই করেছো। তুমি বিয়ে না করলে মেয়েটা নিশ্চয়ই তোমার বাড়ি আসতে পারতো না। বারবার মায়ের দোষ দেখাচ্ছ কেন? তুমিও তো সমান দোষী। মা বলবে আর তার প্ররোচনায় পড়ে তুমিও যা ইচ্ছে তাই করে ফেলবে। বিবেক নেই তোমার? নিশ্চয়ই তোমাকে সম্পূর্ণ বিবেক বুদ্ধি দিয়েই পরিপূর্ণ করেই সৃষ্টিকর্তা দুনিয়াতে পাঠিয়েছেন। আমি নিজের দোষটা অস্বীকার করছি না। আমি মায়ের সাথে সমান দোষী। নিজের করা অন্যায়ের আমি অনুতপ্ত। একটা বার প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। মানলাম তুমি অনুতপ্ত, নিজের ভুল বুঝতে পেরেছ। তবে আমার মেয়ে তোমার সাথে যাবে না। এতক্ষণ ধৈর্য ধরে থাকলো মোস্তফা সাহেবের কাট কাট স্বরে রাহাত এবার দৃঢ় কণ্ঠে জানালো, আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাব। মোস্তফা সাহেব নিজের সিদ্ধান্তে অটুট রইলেন। আশিক পুনরায় রাহাতের কলার চেপে ধরল। এবার আর মোস্তফা সাহেব ছেলেকে থামালেন না, শান্তভাবে বোঝালেন রাহাতকে। না বুঝলে ওনার আর করার কিছুই নেই। রাহাত আর আশিকের মাঝামাঝি হাতাহাতি লেগে গেল। উর্মি ভীতগ্রস্ত হৃদয় নিয়ে ফোন হাতে তুলল। বুক ধরপড় করে উঠেছে তার। শামীমের নম্বর ডায়াল করলেও ওপাশ থেকে ফোন তুলল না কেউ। বাধ্য হয়ে উষাকে ফোন দিল। উষা ফোন তুলে কিছু বলার সুযোগ পেল না। উর্মি গড়গড় করে বলে উঠল, উষা, বাড়িতে বড় সড়ো ঝামেলা বেঁধেছে। তুই শামীম ভাইয়াকে পাঠা জলদি করে, উনি ফোন তুলছেন না। উষা অবাক হয়ে জানতে চাইল, বাড়িতে কি হলো? ওনাকেই বা কেন পাঠাতে বলছো? এখন তো উনি অফিসে। বাবা মা তোমরা সবাই ঠিক আছো তো? ভাইয়া কি আগের মতো কিছু করছে? আমরা ঠিক আছি। বাবা বাড়িতে থাকলেই তাকে পাঠিয়ে দে। রাত সকালে আমাদের বাড়িতে এসেছে। সে আমাকে ফিরিয়ে নিতে চাচ্ছে। তুই ভাবতে পারছিস কি হতে চলেছে? ইতিমধ্যে ভাইয়া আর ওর মাঝে হাতাহাতি লেগে গিয়েছে। উষা তীক্ষ্ণ স্বরে জানতে চাইল, তুমি এমন অস্থির হচ্ছ কেন? যা করেছে তাতে 2-4টা উত্তম মাধ্যম পড়া উচিত। সে এমন কাজ করেছে যেখানে না চাইতেও তার দ্বিতীয় স্ত্রীর চোখের শত্রু হচ্ছ তুমি। তোমাকে দিয়ে ক্ষোভ মেটাতে না পেরে আমাকেই ব্যবহার করছে। অবশ্য মেয়েটার সাথে যা হচ্ছে তার এমন আচরণ অস্বাভাবিক নয়। লিলির জায়গায় আমি থাকলে আমি কি নিজের অধিকারের জন্য লড়াই করতাম না? শামীম হলে তুই এমন কথা বলতে পারতিস? উষা দাঁতে দাঁত চেপে বলল, শামীম এমন করলে আমি তোমার মতো ফোন করে আলগার দরদ দেখাতাম না, বরং নিজ থেকেই 2টো চড় মেরে দিতাম। অতঃপর সন্দেহ সুর তুলেই বলল, তুমি কি চাইছো বলো তো? তুমি কি আবারও ফিরতে চাও বাড়িতে? কঠিন হয়ে এলো উর্মির কণ্ঠস্বর। কখনোই না। আমি আর পরিস্থিতি ঘোরাটে করতে চাই না। খট করে লাইন কেটে দিল উর্মি। রাহাত আর আশিকের হাতাহাতি যখন বাজে পর্যায়ে যাচ্ছিল তখন মোস্তফা সাহেব তাদের থামিয়ে দিলেন। একবার উর্মির ঘোরের দিকে তাকিয়ে বেরিয়ে গেল রাহাত। এদিকে আনোয়ার হোসেন বাড়ি ফিরতেই সবটা জানিয়ে দিল উষা। আনোয়ার হোসেনের সাথে সাথে উপস্থিত সবাই জেনে গেল রাহাতের ব্যাপারটা। পুরো প্রাচীর ঘেরা ইট সিমেন্টের বাধাই করা বাড়িটির বাইরে যতটা প্রশান্তি দেয় ভিতরে ততটাই স্তব্ধ, থমথমে ঝড়ের আভাসে পরিপূর্ণ। অবলীলায় চলতে থাকা তেজি ঘোড়া রুখে দাঁড়াবার মতন সব কিছু থেমে গেল। রিনরিনিয়ে শীতল বাতাস ছুঁয়ে দিল এক একটি করে প্রতিটি শরীরের লোমকূপ। সকলের চোখ মুখে স্তব্ধতা দেখা গেলেও লিলির মাঝে দেখা দিল বৈপরীত্য। সকল মনোভাব ঠেলে ঠুলে তার মাঝে জায়গা করে নিল কেবল একরাশ বিষণ্ণতা। গতদিন থেকে সে চুপচাপ হয়ে আছে। রাত্রি যাপন হচ্ছে এমন একটি ঘরে যেখানে সকলের যাতায়াত কদাচিৎ লক্ষ্য করা যায়, যাকে গেস্ট রুম হিসেবে বিবেচনা করা হয়। ভিতরে কিসের একটা পরিতাপ তারা করে বেড়ালো। তার জীবনটা কি এমনই হওয়ার কথা ছিল? জীবনের শুরুটা ভুল, ফের ভুল, শেষটাও কি আছে সেই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত সে।
প্রতিটি ঘটনার পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকে। মানুষ কৌতূহল প্রিয়, অজ্ঞাত বিষয় জানার প্রতি তাদের থাকে প্রবল আগ্রহ। কাউকে ভালো রাখার আশায় নিজেকে আড়াল রাখল লিলি। বিয়ের পূর্ব পর্যন্ত লিলির এই বাড়ির প্রতিটি মানুষের কাছেই অজানা। বিয়ের পর এক নতুনত্ব অধ্যায়, যাকে পুরোপুরিভাবে জানতে হলে তার পুরনো অধ্যায়কে ঘেঁটে দেখা আবশ্যক। অথচ সে বিষয়ে কারোর বিন্দুমাত্র আগ্রহ নেই। নাসিমা বেগম ভিতরে যন্ত্রণা অনুভব করলেন। আজ ভীষণ উপলব্ধি করতে ইচ্ছে হলো তার নিজের দোষে সুন্দর জীবনগুলো এলোমেলো হয়ে গেল। সংসারের শান্তি বিনষ্ট হলো। স্বামী সন্তানের মন থেকে পুরোপুরি উঠে গেলেন তিনি। লিলির সাথে রাহাতের বিয়ে হওয়ার কথা ছিল না। মেয়েটা প্রথম দিকে অমত পোষণ করল। রাহাত হয়তো সবটা বলে দিয়েছে ভেবে লিলির পরিবারকে মিথ্যে বোঝালেন। রাহাতের কথা পুরোপুরি সত্য নয়। তার স্ত্রী ও স্ত্রীর পরিবার টাকার লোভে ডিভোর্স দিয়েছে। মোটা অঙ্ক দেনমোহর ধরে বিয়ে দিয়ে ডিভোর্স নেয়া, এটা তাদের এক প্রকার ব্যবসা। ছেলে জানতে পারলে কষ্ট পাবে বলেই তিনি রাহাতের কাছে বিষয়টি চেপে গেলেন। তাই রাহাত যতটুকু দেখেছে ততটুকুই লিলিকে বর্ণনা দিয়েছে। লিলির সাথে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে, তাছাড়া ডিভোর্স তো হয়েই গেল। এতটুকু শুনে লিলির পরিবার বিয়েতে হ্যাঁ করে দিলেন। মেয়েকে রাজি করানোর দায়িত্ব তাদের। আজ নাসিমা বেগমের মনে হচ্ছে লিলি কিংবা তার পরিবারও কোনো না কোনো খুঁত আছে, নয়তো এতটা জটিল ব্যাপার এত সহজে স্বাভাবিকভাবে মেনে নিল, তাও আবার কুমারী মেয়ের জন্য। নাসিমা বেগম নিশ্চুপ দায়িত্ব পালন করেই ঘরে ফিরলেন। দরজা খিল চাপিয়ে একবার আয়নার সামনে দাঁড়ালেন। ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে কুঁচকে যাওয়া হালকা থলথলে চামড়া দেখে ভাবলেন, সৌন্দর্যই কি সব? দুদিন আগেও তো তার নিজের কাছে সৌন্দর্যের গুরুত্ব ছিল অত্যাধিক। সৌন্দর্যই সব কিছু, এই মনোভাবে বিরাট বড় অন্যায় করে ফেললেন। ভেবেছেন অসুদন চেহারার মেয়ে নিয়ে ছেলে সুখী হবে না। ছেলে কথা ভাবতে গিয়ে তার বিরাট আকারের ক্ষতি করে বসলেন। যদি রূপ লাবণ্যই ভালোবাসার মূল হেতু হতো, তবে এই কুঁচকে যাওয়া চামড়া নিয়ে এখনো পর্যন্ত আনোয়ার হোসেনের ঘর করতে পারতেন না। চামড়া কুঁচকে যাওয়ার সাথে সাথে আনোয়ার হোসেনও নিশ্চয়ই ভরা যৌবনের কাউকে খুঁজে নিতেন, নিত্য নতুন সঙ্গী খুঁজতেন। একই চেহারায় তৃপ্তে মিটে গেলে তাকে ছুঁড়ে অন্য কারোর রূপে ডুবে যেতেন। এক হাতে 3টে জীবন নরকে পরিণত করলেন। উর্মিকে দূর করেছেন নিজ প্রচেষ্টায়, লিলিকেও এনেছেন নিজ প্রচেষ্টায়। এখন যখন অনুতাপ হলো, তখন সব কিছু জটিল এলোমেলো হয়ে উঠল। কোনটা দেখবেন তিনি? ছেলের সুখ চাইলেই বা সেটা কিভাবে সম্ভব? নিজে হাতেই তো সবটা শেষ করলেন। উর্মি আর লিলি বা কী হবে? অসহনীয় যন্ত্রণা মাথা চেপে ধরলেন নাসিমা বেগম। সেদিন ছেলেকে মৃত্যুর ভয় দেখালেও আজ সত্যিই মৃত্যুকে বরণ করতে ইচ্ছা করছে। কিন্তু তার মৃত্যুতে আদৌ কোনো সমাধান হবে? নিজে হাতে যা ছিন্ন বিচ্ছিন্ন করেছে তা কি আর ঠিক করার পথ রেখেছেন? একজন নারী যেমন গড়ার কারণ হতে পারে, তেমনি ধ্বংসের কারণও হতে পারে। আনোয়ার হোসেন হন্তদন্ত হয়ে ছেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বেশি দূর যেতে হলো না। মাঝ রাস্তায় রাহাতের দেখা পেলেন। নাকের নিচে রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে, চোখে মুখে নিভু নিভু ভাব। সকালের মসৃণ শার্ট সহ চুলের এলোমেলো অবস্থা। বাবাকে দেখতে পেয়েই আগোছালো হাসল রাহাত। আনোয়ার হোসেনের যেমনটা প্রস্তুতি নিয়ে এসেছিলেন, তার একটুও ছেলের উপর প্রয়োগ করতে পারলেন না। মায়া হলো। কিছু মাস আগের চমৎকার দেখতে ছেলেটি কোথায় খুঁজে পেলেন না। চোখের সামনে দেখলেন কেবল বিধ্বস্ত ভগ্ন হৃদয়ের বিস্তীর্ণ এক ছন্দহীন মানুষ। বাবা হয়ে নয়, একজন মানুষ হয়ে এই মানুষটির প্রতি মায়া বাড়ল, করুণা জন্ম নিল মনে। রাহাতের খুব ইচ্ছে হলো বাবাকে জড়িয়ে ধরতে, তার ভিতরের দুঃখগুলো ভাসিয়ে দিতে। বাবার সাথে সব খোলামেলা সম্পর্ক না হয় ইচ্ছাটাকে চাপা দিতে হলো। ভাসলো কেবল দীর্ঘশ্বাস। নরম কণ্ঠে আনোয়ার হোসেন বললেন, পরিস্থিতি সবসময় আমাদের অনুকূলে থাকে না। যা হচ্ছে তা মেনে নাও। নিশ্চয়ই আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। রুদ্ধ হয়ে আসা গলায় রাহাত বলল, ভালোটা যে আমি দেখতে পাচ্ছি না বাবা। আমার কি মরে যাওয়া উচিত? মরে গেলে যদি সঠিক শাস্তি হয়, আমার যন্ত্রণাগুলো যদি ঘুচে যায়। আতকে উঠলেন আনোয়ার হোসেন, ছেলেকে জড়িয়ে নিলেন বুকে। এতক্ষণ রাহাত যা পারেনি, দূরত্বটুকু ঘুচিয়ে সেটা করলেন তিনি। বললেন, চলো কোথাও বসি।